হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমি ক্লাস 10-এর যে অধ্যায়টার উপরে ক্লাস নেব সেটা হলো ভেদ, অর্থাৎ চ্যাপ্টার নম্বর 13। ভেদ এটা অর্থাৎ ভ্যারিয়েশন। দেখো, এই ভেদ বা ভ্যারিয়েশন এই জিনিসটা কি আমরা আগে প্রথমে জানবো, তারপরে এর যে সমস্ত প্রপার্টি বা ধর্মগুলো আছে সেগুলো আমরা শিখবো এবং সেই রিলেটেড কিছু অঙ্ক আমরা আজকে করব। তো চলো শুরু করি। তো প্রথম হচ্ছে, ভেদ জিনিসটা আসলে কি? ভেদ হলো দুটি চল বা দুটি রাশি, এদের মধ্যে একটা রিলেশন। যে কোনো দুটো চল, এর একটা চল, এর একটা চল, অথবা এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুটোর মধ্যে একটা রিলেশন, একটা সম্পর্ক, সেটাকে আমরা ভেদ বলছি। তো বলো, এই কোন রাশি বা চলের মধ্যে সম্পর্ক কত ধরনের হতে পারে এটা আমরা শিখেছিলাম কোথায় বলো তো? ত্রৈরাশি করতে গিয়ে শিখেছি। অনুপাত সমানুপাতের অঙ্ক যখন করেছিলাম, ট্রেনে না, এটা হচ্ছে 8-এ সম্ভবত, না, অনুপাত সমানুপাত ছিল 7-এ। সেখানে আমরা শিখেছিলাম। তো সেখানে আমরা সম্পর্ক শিখেছিলাম যে দুটো রাশি বা দুটো চলের মধ্যে যে সম্পর্ক ছিল মোট দুই প্রকারের। কি কয় প্রকার বললাম? দুই প্রকারের। কি কি? একটা ছিল সরল সম্পর্ক, একটা ছিল ব্যস্ত সম্পর্ক। ঠিক সেই রকমই এখানেও আমরা সেই সম্পর্ক শিখবো, কিন্তু এখানে সেটা আমরা ওই সরল সম্পর্ক বলবো না, কি বলবো? সরল ভেদ আর ব্যস্ত ভেদ। তাহলে আমরা বুঝলাম যে ভেদ হচ্ছে দুটো রাশি বা চলের মধ্যে সম্পর্ক। কিরকম? একটা চল নিলাম মনে করো এ, আর একটা নিলাম মনে করো বি, এদের মধ্যে সম্পর্ক কিভাবে থাকবে? এই যদি এ আর বি যদি দুটো পরস্পর সরল সম্পর্কে থাকে, তাহলে আমরা লিখবো কিভাবে? এরকম ভাবে লিখবো। এখন বলছো স্যার এটা কি? এটা হলো এই ভেদ বা ভ্যারিয়েশনের একটা চিহ্ন। কি বললাম? ভেদ বা ভ্যারিয়েশনের একটা চিহ্ন। এর চিহ্নটা হচ্ছে এরকম, এই যে এটা একদম জুড়ে দেবে কমপ্লিট, এখানে কোনো ফাঁকা ফুঁকা রাখবে না, একদম এইভাবে জুড়ে দেবে। এখন এটাকে পড়বে কি? এটাকে অনেকভাবে পড়া যায়। প্রথম হচ্ছে কেউ পড়তে পারে এটা এরকম যে এ ভ্যারিজ বি, কেউ পড়ে এ ভ্যারিয়েশন বি, বা আমি যেভাবে অভ্যস্ত সেটা হলো এ প্রপোর্শনাল বি। তো আমরা যেহেতু এ প্রপোর্শনাল বি তে অভ্যস্ত, তো যে কোনো একটাতে অভ্যস্ত হলেই হলো, মূল জিনিসটা তো একই। ছাড়ো তো, দেখো, তো এই যে ভেদ বা ভ্যারিয়েশন মোট হচ্ছে দুই প্রকারের বললাম, একটা হলো সরল ভেদ আর একটা হলো ব্যস্ত ভেদ। চল এদিক দেখো, এ আর বি যদি পরস্পরের মধ্যে সরল ভেদে থাকে তাহলে আমরা এভাবে লিখবো। স্যার ব্যস্ত ভেদে থাকলে কিভাবে লিখবো তাহলে বলো? এই দেখো, এ প্রপোর্শনাল 1/b। তাহলে দেখো, আমরা এইভাবে লিখতে পারি এ আর বি এর মধ্যে সম্পর্ক, আর এ আর বি এর মধ্যে সম্পর্ক এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা একদম ফাইনাল কনক্লুশনে যাচ্ছি যে ভেদ হলো মোট কয় প্রকার? দুই প্রকার। কি কি? এবার সেই ডিস্ট্রিবিউশনটা আমরা লিখে দিই, তাহলে আমরা ভালো বুঝে রাখো। এই ভেদকে আমরা ভাগ করলাম মোট দুই প্রকারে। নাম্বার ওয়ান, একটা হলো সরল ভেদ, আর একটা হলো ব্যস্ত ভেদ। এখানে তোমরা যে ভুলটা করো, ব্যস্ত বানানে ভুল করো, মানে একদম বাচ্চাদের ভুল। কি? ব্যস্ত, ব্যবসা, ব্যবহার, এই সমস্ত বানানগুলোতে কখনো আকার আসে না, সব কটা হচ্ছে বজ্রফলা। তো দেখো, ভেদ হচ্ছে দুই প্রকার, সরল ভেদ, ব্যস্ত ভেদ। যদি দুটো রাশি আমরা এরকম নেই যে এ প্রপোর্শনাল বি, তাহলে আমরা কি সরল ভেদ লিখলাম। আর ব্যস্ত ভেদের বেলাতে আমরা কিভাবে লিখবো? এ প্রপোর্শনাল 1/b। আর এখানটায় এই যে এবার আমরা এখান থেকে কিছু কন্ডিশন শিখবো। কিরকম? এই দেখো, এর পরের লাইনটা কি হবে জানো? এর পরের লাইনটা হবে, দেখো, এ ইকুয়াল টু কে বি। এখন প্রশ্ন, স্যার এই কেটা কি? কেটা দেখো একটু ভালো করে তাকাও, এই প্রপোর্শনাল চিহ্নটা যেই উঠে গেল তখন সঙ্গে সঙ্গে কি কি আসলো বলো? শুধু কি আসেনি কিন্তু, সমান সমান এসেছে, কেউ এসেছে। তাহলে এই যে যেখানে ছিল প্রপোর্শনাল, ঠিক সেই জায়গাতে এসেছে কি দেখো, সমান সমান আর কে। তার মানে আমরা বুঝলাম যে এই যে একটা প্রপোর্শনাল ইজ ইকুয়াল টু শুধু কে না, একটা প্রপোর্শনাল ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল কে। মানে একটা প্রপোর্শনালের মান যা আর ইকুয়াল কে এর মান তাই। তো দেখো, আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসছি যে যদি একটা প্রপোর্শনাল ওঠে তাহলে কি আসবে বলো? সমান সমান আর কে আসবে। তা ঠিক উল্টোটা ভাবো তো, যদি কোথাও সমান সমান আর যদি কোথাও ধ্রুবক থাকে অর্থাৎ কে থাকে, তাহলে আমরা সেখানে কি চিহ্ন আনবো? প্রপোর্শনালটা আনবো। এবার প্রশ্ন হচ্ছে এই কেটা কি, তার পরিচয়টা কি এখানে দিতে হবে, যে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। কি ধ্রুবক বলো? অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা দেখো তো, অশূন্য ভেদ ধ্রুবক মানে কি? যে কে এর মানটা কখনো কি হবে না? শূন্য হবে না। অশূন্য মানে নয় শূন্য। তো শূন্য যখন হবে না, তার মানে কি হবে? ওর মান হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক।
তো এবার দেখো, এবার আমি তোমাদের একটা নোট এখানে লেখাচ্ছি, নোট এখানেই লেখাচ্ছি। নোটটা হচ্ছে যে এই যে ভেদ ধ্রুবক বললাম না যে কেটা ভেদ ধ্রুবক হয়ে আসলো, এই ভেদ ধ্রুবকটা অলওয়েজ হচ্ছে পজিটিভ। কি বললাম? কে, এই যে কে ভেদ ধ্রুবক যেটা বললাম, এই ভেদ ধ্রুবকটা অলওয়েজ কি পজিটিভ, মানে কি ধনাত্মক। তো এই নোট আকারে আমরা লিখতে পারি যে ভেদ ধ্রুবক সর্বদা ধনাত্মক হয়। আচ্ছা, ভেদ ধ্রুবক সর্বদা যদি ধনাত্মক হয়, তাহলে স্যার আমরা এই নোটে কেন লিখবো যে অশূন্য ভেদ ধ্রুবক? আমরা এখানে তো শুধু এটা লিখতে পারি যে কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক লেখার উদ্দেশ্য কি? লেখার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা পরীক্ষার খাতাতে এটা করো যে কেউ অশূন্য ভেদ ধ্রুবক, দেখবে আমাদের ওই পর্ষদের যে বইতে ওখানে দেখবে নোট আকারে এক জায়গায় চিরকুট ছোট্ট মতো এক জায়গায় লেখা আছে যে অশূন্য ভেদ, এই যে জিনিসটা আমি এক্ষুনি বললাম যে ভেদ ধ্রুবক সর্বদা অশূন্য। তাই যদি কেউ অশূন্য না লিখে শুধুমাত্র ভেদ ধ্রুবক লিখে তাহলেও সে ঠিক লিখলো। সুতরাং আমরা এবার থেকে কি লিখবো? অশূন্য ভেদ ধ্রুবক লিখবো অথবা ভেদ ধ্রুবক লিখবো। তবে সবচেয়ে আমি জানি তো সব ফাঁকিবাজ, তাহলে কি করবো আমরা সবাই? ভেদ ধ্রুবক লিখবো। চলো, তো এবার দেখো এখান থেকে যে সিদ্ধান্ত আমরা আসবো, এইটা দেখাও। এ ইকুয়াল টু কে বি আসলো তো। আচ্ছা বলো, এখানটায় এ এর নিচে বি কে আনো তো। বলে এ এর নিচে বি কে আনলাম, ইকুয়াল টু কি পেলাম? কে। আচ্ছা, এ এর নিচে বি কে আনলাম, ইকুয়াল টু কে পেলাম। এর দ্বারা এবার তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করো। কি করছে? ব্যাক ক্যালকুলেশন। দেখো, এ বাই বি ইকুয়াল টু কে, তার মানে কি? এখান থেকে এখানে কি আসছে? এ ইকুয়াল টু কে বি, তার মানে কি? এ প্রপোর্শনাল বি। তার মানে কি বুঝলাম বলো তো? যদি এ প্রপোর্শনাল বি থাকে, তাহলে আমরা এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক দেখাবো। আর যদি কোথাও এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা এর পরের লাইনে লিখবো কি? এ প্রপোর্শনাল বি, মানে আপ প্রপোর্শনাল ডাউন। এইটা আমরা কোন কাজে লাগবে? এই দেখো, যদি আমরা কি সিদ্ধান্ত পেলাম এখান থেকে যে এ বাই বি এটা ইকুয়াল টু যদি কে অর্থাৎ ধ্রুবক, যদি আমরা এ বাই বি ইকুয়াল টু কে ধ্রুবক দেখাই, তাহলে এর পরের লাইন আমরা কি লিখবো? একদম সরাসরি লিখে দেবো এ প্রপোর্শনাল বি। দেখো, এই যে কন্ডিশন, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এটা আমাদের কাজে লাগবে, সেই জন্য আমি বলছি, বারবার বলছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে তাহলে দেখো, যদি আমাকে বড় হাতের এ প্রপোর্শনাল বড় হাতের বি কোথাও প্রুভ করতে বলে, তাহলে আমরা কি দেখাবো বলো? এই যে এই নিয়ম অনুসারে কি হবে? একদম এ বাই বি এটা ইকুয়াল টু আমি দেখাবো কি? ধ্রুবক। কি ধ্রুবক? অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক যদি দেখাতে পারি, তাহলে এর পরের লাইন আমরা কি বলবো বলো? এ প্রপোর্শনাল বি। দেখো, আমাদের লক্ষ্য ছিল এটা, এটা আমাদের টার্গেট। তার জন্য আমি কি দেখালাম? এ বাই বি অর্থাৎ বাম দিকেরটা বাই ডান দিকেরটা, অর্থাৎ বাম পক্ষ বাই ডান পক্ষ, এটা ইকুয়াল টু আমি যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলে সেখান থেকে আমি সিদ্ধান্ত আসবে কি? যে বাম পক্ষ প্রপোর্শনাল ডান পক্ষ। এটা আমাদের কাজে লাগবে, তাই বলে দিচ্ছি। এটা আমাদের বারবার শিখে রাখো, শোনো। এবার দেখো, তাহলে আমরা বুঝলাম কি এই পর্যন্ত যে ভেদ হচ্ছে দুটো রাশি বা চলের মধ্যে সম্পর্ক। সেই ভেদ হচ্ছে দুই প্রকার, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। আর সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ককে আমরা এইভাবে লিখি, সরলের বেলাতে লিখি এ প্রপোর্শনাল বি। তার মানে কি? এর মানটা যখন বাড়বে তখন বি এর মানটাও বাড়বে। এটা হচ্ছে সরল সম্পর্কের বৈশিষ্ট্য। আর ব্যস্ত সম্পর্ক হলে এর মান যখন বাড়বে তখন বি এর মানটা কমতে শুরু করবে। এটা হচ্ছে আমার ব্যস্ত সম্পর্কের বৈশিষ্ট্য। আর যদি উল্টো বলি, কি হবে? এর মানটা যেই কমবে তখন বি এর মানটা বাড়বে। তো দেখো, এই আমরা বুঝলাম আপাতত। এখান থেকে একটা জিনিস আমাদের শেখার জিনিস, নির্যাস, সেটা হচ্ছে এত কিছু মধ্যে যা কিছু বলেছে তার মূল নির্যাস সেটা কি? যে যদি আমাকে এ প্রপোর্শনাল বি প্রুভ করতে বলে, তাহলে আমাকে দেখাতে হবে কি? বাম দিকেরটা বাই ডান দিকেরটা এটা ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। রিপিট, আমি আবার বলছি, যদি কোথাও আমাকে প্রুভ করতে বলে পি প্রপোর্শনাল কিউ, তাহলে আমি কি দেখাবো বলো? আমার টার্গেট থাকবে কি? পি বাই কিউ এটা ইকুয়াল টু আমাকে দেখাতে হবে কি? অশূন্য ধ্রুবক। যদি আমি পি বাই কিউ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমি বলবো যে পি অর্থাৎ উপরেরটা প্রপোর্শনাল নিচেরটা। ব্যাস হলো, এটা গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে রিলেশন বিটুইন এই যে সরল সুদ, এই সরি সরল ভেদ আর ব্যস্ত ভেদ। এখন শিখবো কি? সরল ভেদ আর ব্যস্ত ভেদের মধ্যে সম্পর্ক। তো চলো দেখি কিভাবে কি সম্পর্ক লেখা যায়। দেখো, কোন একটা টার্মে সরল ভেদ এবং ব্যস্ত ভেদের মধ্যে সম্পর্ক যে ভেদের সাহায্যে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলে থাকি যৌগিক ভেদ। কি বলি? যৌগিক ভেদ। এই প্রশ্নটা একটু হ্যাশ মারবে বা পাশে এরকম 100% লিখে রাখবে। এটা সাধারণত পরীক্ষাতে দেয়। কি দেয়? শুধু এরকম দেবে যে যৌগিক ভেদের বিবৃতিটি লেখো। কি লেখো? বিবৃতি। এর কিন্তু প্রমাণ কখনো পরীক্ষা আসে না। যতবার পরীক্ষা এসেছে মাধ্যমিকে বোর্ডে, ততবারই এসেছে শুধুমাত্র কি? যৌগিক ভেদের
বিবৃতি। চলো যৌগিক ভেদের বিবৃতিটা কি? এই যৌগিক ভেদের সাহায্যে আমরা একটা সরল ভেদ এবং একটা ব্যস্ত ভেদ, দুটো ভেদকে আমরা কি একসাথে কম্বাইন করতে পারবো। চলো কি দেখি। বলছে বিবৃতিটা এরকম যে এক্স, ওয়াই এবং জেড তিনটি চলরাশি এমন যে, মানে এমন মানে কি, যে ওদের মধ্যে কি সম্পর্ক সেটা আবার বলছে যে এক্স ওয়াই জেড তিনটে চলরাশি এমন যে এক্স প্রপোর্শনাল ওয়াই যখন জেড ধ্রুবক। এটা আবার বলছে যে এক্স প্রপোর্শনাল জেড যখন ওয়াইটা ধ্রুবক। দেখো কি বললো, তিনটে চলরাশি এক্স ওয়াই জেড, বলছে তাদের মধ্যে এমন সম্পর্ক যে এই প্রথমটা 2 নম্বরটার সঙ্গে যখন সরল ভেদে আছে তখন জেডটা ধ্রুবক, আর এক্সটা মানে প্রথমটা 3 নম্বরটার সঙ্গে যখন সরল ভেদে আছে, মানে ওদের ভেদ সম্পর্কে আছে, তখন 2 নম্বরটা হচ্ছে ধ্রুবক। বলছে এটা যদি এটা হয় তাহলে তাহলে কি হবে শোনো, তাহলে বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই জেড হবে যখন ওয়াই আর জেড পরিবর্তনশীল। খেয়াল করো, আবার এর দিকে লক্ষ্য করো, এক্স যখন ওয়াই এর সাথে সম্পর্কিত, ওই এক্স যখন জেড এর সাথে সম্পর্কিত, তখন ওরা দুজন ইন্ডিভিজুয়াল কি ছিল? ধ্রুবক। কিন্তু যখন এই এক্সটা যখন ওয়াই আর জেড এর যখন গুণফলের সাথে, গুণফল মানে, আর এইটা আমরা শিখবো কোথায়? যৌগিক ভেদে শিখছি কি, যে এই যে বাম দিকে যা আছে দেখো দুটো সব সেম না, এটা এক্স এটা এক্স, কিন্তু ডান দিকে যে দুটো আছে দেখো দুটো আলাদা, কিন্তু সম্পর্কটা হবে কি ডান দিকে সবসময়ের জন্য গুণ। এইটা আমাদেরকে শিক্ষা দিল কে? এই যে যৌগিক ভেদ, আমরা যৌগিক ভেদ থেকে এটা শিখেছি। এবার এসে এই পয়েন্টটাতে দেখো তো, এটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে শিখেছো যে গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টার আছে, ওখানেও তোমাদের এই জিনিসটা ছিল বা আছে, তোমরা হয়তো তখন বোঝোনি। চলো এখন বুঝে নাও। দেখো বলছে যে এই এখানটা যখন ছিল তাহলে কি জেডটা কি ছিল? ধ্রুবক। এখানে কি ছিল? জেডটা ওয়াইটা ধ্রুবক। তাহলে এখানটায় তো স্যার থাকা উচিত ছিল যে ওয়াই এর জেডটা ধ্রুবক, কিন্তু এখানে পরিবর্তনশীল কেন? এর কারণটা শোনো। দেখো একটু, এক্স প্রপোর্শনাল যখন ওয়াই তখন জেডটা কি? ধ্রুবক, কিন্তু এখানে একটা হিডেন শর্ত ছিল, সেটা কি বলতো? যে ওয়াইটা পরিবর্তনশীল। আর ঠিক তার পরেরটাতে দেখো, যখন এক্সটা যখন জেড এর সঙ্গে সরল ভেদে আছে তখন কি ওয়াইটা ধ্রুবক, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু জেড এর মানটা তো চেঞ্জ হচ্ছে, তার মানে কি হবে? তখন জেডটা পরিবর্তনশীল। আচ্ছা বলো তো, যখন আমি এই দুটো কম্বাইন করছি, অর্থাৎ বাঁদিকের সাথে বাঁদিকটা যখন একটা দুটোর জন্য একটা লিখছি, আর ডান দিকে যারা আছে ওদেরকে সর্বদা গুণ করে দেবো, তো গুণ যখন করছি তখন আমি এই শর্তটাকে নিচ্ছি না, তখন কোনটা নিচ্ছি? পরের শর্তটাকে। দেখো ওয়াই আর জেড পরিবর্তনশীল হতেই পারে, সমস্যা কি? তার মানে কি, আমরা যখন এটা লিখছি তখন কিন্তু এই শর্তটা আমি নিচ্ছি কোনটা? পরেরটা। আচ্ছা তো চলো, আমরা মোটামুটি যৌগিক ভেদ থেকে কি শিখলাম? এ যদি বি এর সঙ্গে সরল ভেদে থাকে তখন জেডটা থাকবে ধ্রুবক। এ যদি সি এর সঙ্গে সরল ভেদে থাকে তখন, সরি জেড না, বলা ভুল হয়েছে, এ প্রপোর্শনাল বি হবে যখন জেড ধ্রুবক মানে কমন, আর যখন এ প্রপোর্শনাল জেড কেন বলছি আমি বারবার, সরি সরি সরি, এ প্রপোর্শনাল বি হবে যখন সি ধ্রুবক, এ প্রপোর্শনাল সি হবে যখন বি ধ্রুবক। যখন এই দুটোকে আমি যখন কম্বাইন করে লিখবো তখন কি হবে জানো? তখন হবে এ প্রপোর্শনাল বিসি। কখন কি? তখন কি? তখন বি আর সি দুজনে হবে পরিবর্তনশীল। এটা আমরা কি শিখলাম? যৌগিক ভেদের উপাদান শিখলাম। এখন বলুন স্যার এগুলো তো বেশ সুন্দর সুন্দর গুণ আকারে আছে বলে আপনি বলতে পারলেন, তো চলো আমরা ভাগ আকারে থাকলে কিরকম লিখবো একটু দেখি। দেখো মনে করো কোনো একটাতে আছে এ প্রপোর্শনাল বি, আরেকটাতে আছে মনে করো এ প্রপোর্শনাল 1/c। বলো তাহলে এটা আমরা যৌগিক ভেদের সাহায্যে কিভাবে লিখবো? দেখো দুটো এ এর জন্য বাঁ দিকেরটা আমি এ নিলাম, প্রপোর্শনাল আমি বলেছি ডান দিকেরটা সর্বদা কি হয়? গুণ। তো চলো গুণ করে দিই, বি গুণ 1/c, তার মানে কি পাচ্ছি বলতো? এ প্রপোর্শনাল বি বাই সি। দেখো এইটা আমরা পাচ্ছি কিসের সাহায্যে? যৌগিক ভেদের সাহায্যে। আর ওই যে কন্ডিশনটা বললাম বি আর সি, এই কন্ডিশনটা অত গুরুত্বপূর্ণ না, তোমাদের লিখতে হয় না, কাজেও লাগে না, শুধুমাত্র বিবৃতিটা আসে। বিবৃতিটা বইতে হুবহু আছে, তোমরা বইতে এক ঢালাই লেখা আছে, ওই একটা লাইনে না লিখে যেভাবে আমি ধাপে ধাপে বললাম এইভাবে যদি লেখো তাহলেও হবে। দুটো একই কথা, শুধু ওরা এক লাইনে লিখেছে আর আমি 3 লাইনে লিখেছি বোঝার জন্য। চলো এই আমরা বুঝলাম। এবার আমরা বুঝলাম যে এই যে ভেদের তো এত কিছু বললাম, এবার অঙ্ক। চলো এবার আমরা কোষে দেখিতে ঢুকবো। তার আগে আমরা চ্যাপ্টারে জানবো যে এখানে আমাদের মোট কত ধরনের অঙ্ক করতে হতে পারে, দেখো, বা কি ধরনের অঙ্ক এখানে আছে। এই অধ্যায়টাকে আমরা যদি ভাগ করি, মানে এইভাবে তো আর পর্ষদে ভাগ করে দেওয়া নেই,
ভেদের অধ্যায়ে আমরা মূলত তিনটে টাইপের অঙ্ক শিখবো। কটা টাইপ? তিনটে টাইপ। একটা হচ্ছে, আমি নামকরণ করছি, একটা হচ্ছে টাইপ 1, আর একটা হচ্ছে টাইপ 2, আর 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে টাইপ 3। চলো, তো টাইপ 1 এ কি ধরনের অঙ্ক আছে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, টাইপ 1 এ তুমি এখানে যা পাবে সবগুলো অঙ্ক দেখবে প্রমাণধর্মী। প্রমাণধর্মী মানে তোমাকে এরকম বলে দেবে যে এ প্রপোর্শনাল বি হলে প্রমাণ করো সি প্রপোর্শনাল ডি, বা এ স্কয়ার প্রপোর্শনাল বি স্কয়ার, বা বললো সি প্রপোর্শনাল ডি হলে এটা, মানে এরকম এরকম। এই দেখো, বললো এ প্রপোর্শনাল বি, এটা হলে প্রমাণ করে দেখাও যে এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। এরকম অঙ্ক থাকবে, মানে মোটামুটি তোমাকে প্রমাণধর্মী একটা কিছু থাকবে যে এটা হলে এটা প্রুফ করো। টাইপ 2 তে কি থাকবে? টাইপ 2 তে থাকবে তোমার মান নির্ণয় ধর্মী। মান নির্ণয় মানে কোথাও দেখবে তোমাকে বলে দেবে যে এক্স ইকুয়াল টু এত হলে, ওয়াই ইকুয়াল টু এত হলে, এদের মধ্যে এই সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে যা হবে আমরা অঙ্ক যখন প্র্যাকটিক্যালি করবো তখন বুঝতে পারবো। শুধু দেখো যে আমরা মান নির্ণয় ধর্মী অঙ্ক আমরা কোথায় করবো? এইখানটাতে। আর টাইপ 3 তে এটা আমরা করবো কি? লেখা অঙ্ক। যে লেখা জাতীয় যে অঙ্কগুলো আছে সেই লেখা অঙ্কগুলো আমরা এখানে করবো। কিন্তু লেখা অঙ্কটা অ্যাকচুয়ালি কি জানো? টাইপ 2 এর নিচের ধাপ, আর কিছু না, মানে সরি টাইপ 2 এর উপরের ধাপ, মানে উপরে টাইপ 3, তারপর টাইপ 2। যাই হোক, ওটা যখন আমরা করবো তখন শিখবো। তো আজকে আমরা শিখবো কোনটা? প্রমাণধর্মী। আচ্ছা বলতো, প্রমাণধর্মীর ক্ষেত্রে আমি শুরুতে বলেছি একটা কথা, কি বলতো? যদি কোথাও আমাকে এ প্রপোর্শনাল বি প্রুফ করতে বলে, তাহলে আমাকে কি দেখাতে হবে? ভুলে গেছো তো? এক্ষুনি বললাম। এই দেখো, তো আমি বললাম এ প্রপোর্শনাল বি যদি প্রুফ করতে বলে, আমার টার্গেট থাকবে কি? এ বাই বি ইকুয়াল টু কি দেখানো? অশূন্য ধ্রুবক দেখানো। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো যত বড় দিক না কেন, এদিকে বাম দিকে যাই দিক, ডান দিকে যাই দিক, তোমাদের অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে? একদম চোখ বন্ধ করে বাঁ দিকেরটা বাই ডান দিকেরটা ইকুয়াল টু তোমার টার্গেট থাকবে শুধু কি দেখানো? ধ্রুবক দেখানো। যদি দেখাতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে। চলো তাহলে অঙ্ক শুরু করি। এবার অঙ্ক যেহেতু শুরু করতে যাচ্ছি, তাহলে প্রথমে আমরা টাইপ 1 এর অঙ্ক করব, তারপর টাইপ 2 করবো, এভাবে ধারাবাহিকভাবে পুরো ভেদ অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো কভার করার চেষ্টা করব। আর প্রয়োগে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো আমি করে দেবো না, যেগুলো করে দেওয়ার নেই সেগুলো আমি করে দেবো। আর কোষে থেকে সব অঙ্ক তো করতেই হবে, বুঝতে পারছো, ওখান থেকে কিছু নেই। তো চলো, প্রথম আমরা যদি বইটা খুলি, দেখো তোমাদের বইয়ের যদি কেউ যৌগিক ভেদের উপপাদ্যটা খুঁজতে চাও তাহলে কোথায় আছে বলে দিচ্ছি। ওটা আছে তোমার 192 পেজে আছে। দেখো, এই যে এখানে আছে। আচ্ছা, তো প্রথম আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যে অঙ্কগুলো করে দিয়েছে টাইপ 1 এর, আমি প্রথম টাইপ 1 এর অঙ্ক করবো বলেছি। টাইপ 1 এর সবগুলো তো ম্যাক্সিমাম করে দেওয়া আছে। করে দেওয়া নেই যেটা, সেটা হচ্ছে দেখো পেজ নম্বর 191। দেখো পেজ 191, প্রয়োগ নম্বর 16, মানে প্রয়োগ 16। তো দেখো প্রয়োগ 16তে কি বলেছে? বলছে, প্রশ্নটা দেখো, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্রপোর্শনাল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলছে এটা হলে তুমি যেটা প্রমাণ করে দেখাবে সেটা হচ্ছে প্রমাণ করো এ প্রপোর্শনাল বি। তাই তো? হ্যাঁ, দেখো এটা বলেছে। কি বললো? এইটা হলে প্রমাণ করে দেখাতে বলেছে এটা। আচ্ছা বলো তো, আমাদের টার্গেট কি বলেছে? এইটা প্রপোর্শনাল এটা, তার মানে আমাদের লক্ষ্য কি বলতো? আমাদের টার্গেট একটাই, এ বাই বি ইকুয়াল টু অশূন্য ধ্রুবক দেখানো, তাই না? তো অশূন্য ধ্রুবক দেখানো কি? এ বাই বি। তো এখান থেকে আমি এ বাই বি তে কি করে পৌঁছাবো একটু তাকাও তো। যখন তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টার করেছিলাম আমি ক্লাসে, তখন বলেছিলাম কি যে যোগ ভাগ প্রক্রিয়া এটা শুধুমাত্র অ্যাপ্লাই করা হয় কি জন্য? ছোট অনুপাতকে বড় অনুপাত করতে, আর বড় অনুপাতকে ছোট অনুপাত বানাতে। তো ছোট অনুপাতকে বড় অনুপাত, আর বড় অনুপাতকে ছোট অনুপাত করতে। আচ্ছা দেখো তো, এখানটা যেটা আছে এটাকে আমরা যদি বাই আকারে লিখি তাহলে একটা বড় অনুপাত পাচ্ছি না? তো সেইটাকে ছোট করবো, তার মানে কি? এটাই আমাদের অঙ্কের হিন্টস যে আমাদের এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি কি করবো, এর পরের লাইন বলো, বা দিয়ে আমি লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে অঙ্কটা শুরু হবে, সমান সমান দেখো তো কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো কেটা এখানে কি? একটু আগে ক্লাসে বললাম যে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। দেখো আমি কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক লিখিনি। কেন লিখিনি? ওই যে বললাম, কে এই যে ভেদ ধ্রুবকটা অলওয়েজ হচ্ছে অশূন্য, তাহলে যে জিনিসটা সবসময় অশূন্য তাকে আবার বলার কি দরকার আছে বারবার যে অশূন্য অশূন্য অশূন্য? দরকার নেই, তাই তোমরা লিখবে না, কোনো সমস্যা নেই। চলো, এবার আমাদের টার্গেট কি দেখো? যোগ ভাগ করা। তো তার মানে এইটাকে কোথায় নিয়ে আসতে হবে বলো? নিচে আনবো। কে এর সঙ্গে এটা দেখো উপরে পুরোটা গুণ হয়ে আছে, এপারে আসলে ভাগ হবে। কেন? আমরা জানি এই দেখো সমান সমান হচ্ছে একটা ব্রিজ, যে ব্রিজের এপারে যদি কেউ যোগ থাকে সে ওপারে গিয়ে কি হয়? মাইনাস।
যদি কেউ এপারে বিয়োগ থাকে সে ওপারে গিয়ে কি হবে প্লাস, যদি এপারে কেউ গুণ থাকে সে ওপারে গিয়ে কি হবে ভাগ, আর যদি কেউ এপারে ভাগ থাকে সে এই ব্রিজের ওপারে গিয়ে কি হয়ে যাবে গুণ। যদি কেউ এপারে স্কোয়ার থাকে মানে কি বর্গ থাকে তাহলে সে ওপারে গিয়ে কি হবে বলো বর্গমূল অর্থাৎ রুট হবে। আর যদি কেউ এপারে রুট থাকে তাহলে সে ওপারে গিয়ে স্কোয়ার হবে। তো দেখো এপারে কে এর সঙ্গে এটা কি হয়ে আছে গুণ, এপারে আসলে ভাগ, তাহলে লিখছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কে। এবার দেখো আমাদের কি বলেছিল, দেখো লক্ষ্য এখনো স্থির আছে কি এটা আমার টার্গেট, তো আমি এটাকে ছোট করবো কি করে যোগভাগ। যোগভাগ প্রক্রিয়া কি ছিল, যোগভাগ প্রক্রিয়া ছিল আপ প্লাস ডাউন, মানে এরকম দেখো এই যে যোগভাগটা এখানে লিখে দিচ্ছি। যোগভাগ প্রক্রিয়াটা কেমন দেখো, যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া বলছে এ প্লাস বি অর্থাৎ আপ প্লাস ডাউন বাই আপ মাইনাস ডাউন। দেখো আমি কিন্তু বি মাইনাস এ লিখিনি, সাবধান এই জায়গায় তোমরা ভুলটা করো। এ প্লাস বি মানে আপ প্লাস ডাউন পুরোটা বাই আপ মাইনাস ডাউন ইকুয়াল টু, এদিকে যদি যোগভাগ চালাই ওইদিকে কি হবে একই নিয়ম হবে এ প্লাস সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি যোগভাগ প্রক্রিয়া। যদি অনুপাত চ্যাপ্টার করাতাম তাহলে ওখানে দেখতে সবগুলো পরপর লিখতাম, যাই হোক এখন যেটা লাগবে সেটা বলে দিচ্ছি। তো এখানে আমরা সেই যদি অ্যাপ্লাই করি কি হবে দেখো তো, এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি সবে লিখলাম কি আপ প্লাস ডাউন, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি হবে ওই একই নিয়ম, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি লিখেছি আপ মাইনাস ডাউন, দেখো মাইনাস যখন হবে তখন কি মাইনাসের ক্ষেত্রে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ, তো দেখো কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো প্লাস কেন হলো, এই যে এ স্কোয়ার আগে চিহ্ন ছিল কি প্লাস, তাহলে প্লাস মাইনাস যখন হচ্ছে কি হবে মাইনাস হবে, আর মাইনাস যে আছে সে হয়ে যাবে প্লাস ইকুয়াল টু। যোগভাগের নিয়ম দেখো তো আমি যখন অ্যাপ্লাই করেছি আমি কি একদিকে অ্যাপ্লাই করেছি ওপারেও করেছি, তো এটাই হচ্ছে নিয়ম, তাহলে তোমাকে ওপারে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে কি লিখবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ব্র্যাকেটে কি লিখবো যে যোগভাগ প্রক্রিয়া দ্বারা। চলো এবার কি পাচ্ছি দেখো তো, বা এই দেখো বি স্কোয়ার কেটে গেছে না, আর নিচে দেখো এ স্কোয়ার কেটে গেছে, কেন দেখো একই জিনিস যা আর ওখানে তা, শুধুমাত্র প্লাস আর মাইনাস চিহ্নটা হচ্ছে চেঞ্জ করা আছে, তার মানে কি 5 মাইনাস 5 কত হবে 0, সেটা কেটে যায়, সেইখানটা আমরা এখন বীজগণিত ভাষায় কি করি 0 করে সরাসরি কেটে দিই। দেখো এ স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে কি পাবো 2a স্কোয়ার, নিচে দেখো বি স্কোয়ার কি হবে 2b স্কোয়ার ইকুয়াল টু উপরে দেখো যা আছে তাই। এটা কিসের সাহায্যে পেলাম যোগভাগ প্রক্রিয়া। চলো এবার দেখতে পাচ্ছ উপরে 2 দিয়ে কেটে গেছে না, কি জন্য কেটেছে, উপরে দেখো যোগ থাকলে কিন্তু কাটতো না, যেহেতু গুণ আছে তাই কেটে গেছে। আচ্ছা আমাদের লক্ষ্য কি ছিল দেখো তো, টার্গেট কিন্তু ফিক্সড আছে আমার কি এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক, কিন্তু আমার এসে কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, একটুখানির জন্য না, চলো আরেকটা কাজ করি, দেখো তো এইটাকে আমি লিখতে পারি না এ বাই বি তার স্কোয়ার, এটা ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা এটা যদি হয় এবার বলো তো আমার টার্গেট কি এ বাই বি ইকুয়াল টু, দেখো তো স্কোয়ারটা পরে গেলে কি হয় এইটা এখন লেখা আছে, বর্গ ওপারে গেলে কি হয় বর্গমূল হয় অর্থাৎ রুট হয়ে যায়। চলো রুট করে দিই দেখি কি হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আচ্ছা বলো তো কেটা কি ছিল একটা ধ্রুবক, ওয়ানটা কি একদম চূড়ান্ত ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক এটা ধ্রুবক, তাহলে উপরে কি পাচ্ছি ধ্রুবক দুটোর যোগফল কি হবে ধ্রুবক, নিচে কি পাচ্ছি ধ্রুবক দুটোর বিয়োগফল কি হবে সেটাও ধ্রুবক, উপরে ধ্রুবক নিচে ধ্রুবক সে দুটোর ভাগ আছে তার মানে কি ধ্রুবকের ভাগফল সেটাও ধ্রুবক, ধ্রুবকের আর পুরোটা যদি ধ্রুবক হয় তার ঘরে রুট চাপিয়েছি তাহলে সেটা কি হবে সেটাও ধ্রুবক, তাহলে সমান সমান আমরা এখানে লিখতে পারি, বা এইখানটা না লিখে আমরা কাজ করব উপরের পোর্শনে লিখি মানে এই দিকটাতে লিখি। দেখো এই পরের লাইন এটা কি লিখবো আমরা এরকম লিখবো যে এ বাই বি ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তো অশূন্য ধ্রুবক যদি এটা হয় তারপরে লাইন আমরা কি লিখবো বলো, বা আমি একটু আগে বললাম না দেখো অশূন্য ধ্রুবক দেখেছি তার মানে কি এ প্রপোর্শনাল বি, ব্র্যাকেটে কি লিখবো বলো প্রমাণিত। দেখো এটা খুব সহজ জিনিস, একদম সহজ। তো চলো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি সবাই, এখানে শেষ। চলো এবারে আমরা দেখি প্রয়োগে আর কোথায় এরকম অঙ্ক দিয়েছে যেটা করে দেয়নি, তো আমরা সেটা করার চেষ্টা করি। দেখো পেজ নম্বর 194 অর্থাৎ 194 পেজের যে অঙ্কটা আছে দেখো প্রয়োগ নম্বর 24, এই অঙ্কটা দেখো করে দেওয়া নেই। চলো এটা আমরা করার চেষ্টা করি, ওই একই নিয়ম বলেছি যেগুলো আমাদের প্রমাণ ধর্মী আমরা শুধু সেইগুলো করার চেষ্টা করছি। এখন দেখো প্রয়োগ নম্বর 40 কত পেজ, পেজ 194 প্রয়োগ
24, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা এসেছিল তোমাদের 2018 সালে, এটা 2018 সালের মাধ্যমিকে দিয়েছিল। দেখো বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড। বলছে এটা যদি হয় তাহলে তুমি প্রমাণ করে দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এই তিনটা আমাকে মানে এটা এর সাথে প্রপোর্শনাল প্রুভ করতে বলেছে। বলে কি করে প্রুভ করবে একটু তাকাও তো, এটা দিয়েছে এটা দিয়েছে, এটা প্রুভ করতে বলেছে। বলো প্রমাণ যখন এটা করতে বলেছে, আমার টার্গেট কি বাম দিকেরটা বাই ডান দিকেরটা, অর্থাৎ আমার টার্গেট লিখছি আমি, এই যে বোঝানোর জন্য বলছি, এখানে আমি টার্গেট লিখছি। আমার টার্গেট হচ্ছে একটাই, কি বাম দিকেরটা এটা বাই ডান দিকেরটা এটা ইকুয়ালটা আমাকে দেখাতে হবে কি বলো অশূন্য ধ্রুবক। এটা হচ্ছে আমার টার্গেট, যে আমার এটা ফিক্সড, একদম লক্ষ্য থেকে আমাদের সরলে হবে না। তো তার জন্য আমরা দেখি কি বলতো, এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে আমি এখানে যে এক্স ওয়াই জেড হ্যানাতানা যা দিয়েছে এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করে যদি ওখানে বসে, তবে না শূন্য আসার সম্ভাবনা, মানে এই ধ্রুবক আসার সম্ভাবনা আছে। তো যদি সেটা আসে তো দেখি না, মানটা আগে বের করি। চলো মান বের করার চেষ্টা করি। দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স প্রপোর্শনাল কে ওয়ান ওয়াই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কে ওয়ান কেন লিখলেন? এই দেখো দুটো তো একই অঙ্কে দুটো ধ্রুবক, তো এখানে তো কোথাও তো বলে দেওয়া নেই যে এই ধ্রুবক আর এই ধ্রুবক দুটো ধ্রুবকের মান সেম। তো যেহেতু বলে দেওয়া নেই তাহলে আমরা কি ধরবো, ধরে নিচ্ছি দুটো আলাদা। তার মানে কি হবে, একটা কে ওয়ান একটা কে টু। ব্র্যাকেটে কিন্তু নোট দিতে হবে, কি বলো কে ওয়ান ভেদ ধ্রুবক, এটা কিন্তু বাধ্যতামূলক। এই নোটটা যদি না দিয়েছো তাহলে কিন্তু নম্বর কাটবে, সুতরাং সাবধান। চলো এখান থেকে এই পর্যন্ত থাকা আপাতত, চলো এটাতে যাই এবারে। দেখো ওয়াই ইকুয়াল আমরা কি লিখবো, কে টু জেড, ব্র্যাকেটে কি দেবে বলো কে টু ভেদ ধ্রুবক। আচ্ছা কে টু ভেদ ধ্রুবক, দেখো তো জেড এর এখানে দেখো ওয়াই এর মান পেয়েছে কে টু জেড দিয়ে। আচ্ছা এই ওয়াই এর মানটা আমি এখানে বসাতে পারি না? দেখো একদম স্পষ্ট দেখতেই পাওয়া যাচ্ছে এখানে ওয়াই আছে, তো এই ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিই। চলো বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো তো, এক্স ইকুয়াল টু, সরি এটা প্রপোর্শনাল হয়ে গেছে, এটা কি সমান সমান হবে। দেখো এক্স ইকুয়াল টু কি হবে, কে ওয়ান ওয়াই এর জায়গায় মান বসাও কে টু জেড হয়েছে। আচ্ছা দেখো তো এই যে এক্স এর আমরা যে একটা নতুন মান পেয়েছি না কে ওয়ান কে টু জেড, তাহলে এবার যদি ওই অঙ্কে কোথাও আমরা যদি এক্স এর মান বসানোর প্রয়োজন পড়ে কোনটা বসাবো, এইটা। আর যদি ওয়াই এর মান বসানোর প্রয়োজন পড়ে তাহলে এটা বসাবো। দেখো আর জেড এর মান কোথায়, জেড এর মান নেই, কারণ আমরা তো সবগুলোতে জেড এ কনভার্ট করছি। তাহলে এই পর্যন্ত আমরা বের করব। এরপর আমাদের টার্গেট হচ্ছে কি ওইটা প্রুভ করা। তার মানে আমরা শুরু করবো এবার এখান থেকে, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। চলো এটা ইকুয়াল কি দেখাবো বলো, অশূন্য ধ্রুবক। চলো দেখি মান বসাতে বলো, এক্স স্কোয়ার মানে এটা তো এক্স আছে এর স্কোয়ার, তাহলে মান বসিয়ে দাও কে ওয়ান কে টু জেড তার স্কোয়ার প্লাস, দেখো ওয়াই জায়গায় মান বসাও কি আছে, ওয়াই জায়গায় কে টু জেড তার স্কোয়ার প্লাস জেড এর তো কোনো মান নেই, জেড এর মান জেড নিজেই। চলো নিচে এবার মান বসাও, এক্স ওয়াই, এক্স এর মান কোনটা দেখো কে ওয়ান কে টু জেড ইন্টু মানে ডট ওয়াই। ডট কেন দিয়েছি জানো, এখানটা গুণ দিলে ওটা দেখতে খারাপ লাগবে, সেই কারণে আমরা ডট দিয়েছি। আর ডট মানে হলো বিন্দু, আবার এই সব ডট কিন্তু একই না, কিছু কিছু জায়গায় ডট দেবে দশমিক আছে, সেটা আলাদা ক্ষেত্র। এখানে কিন্তু ডট মানে গুণ ইন্ডিকেট করছে। তো দেখো আমি কি বসেছি, এক্স ডট ওয়াই, ওয়াই এর মান কত কে টু জেড প্লাস ওয়াই জেড, ওয়াই এর মান আবার বসাও কে টু জেড ডট জেড। দেখো এটা আমি কিসের মান বসেছি বলো, ওয়াই এর মান, জেড এর মধ্যে জেড থাকবেই, প্লাস জেড এক্স, এটা জেড এক্স মানে কি জেড গুণ এক্স। চলো জেড এর মান কত এটাকে বাড়াই, চলো জেড কত, জেড এর মান তো জেড নিজেই, ডট এক্স এর মান কত দেখো কে ওয়ান কে টু জেড। এটা হলো, তাহলে আমার টার্গেট কি, এটাকে খসে খসে আমাকে কি দেখাতে হবে, অশূন্য ধ্রুবক। চলো সমান সমান দাগ টানলাম। চলো এটা স্কোয়ার করলে কি হবে দেখো তো, সূচকের নিয়ম ক্লাস 7 এর সূচকের নিয়ম অনুসারে দেখো তো এই স্কোয়ারটা কার ঘাড়ে বসবে, এর ঘাড়ে এর ঘাড়ে এর ঘাড়ে, তিনজনের ঘাড়ে বসবে। তো বসিয়ে দাও না কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, এখানে দেখো ওই একই নিয়ম দুজনের ঘাড়ে বসবে কে টু স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর নিচে দেখো তাই কে ওয়ান কে টু দুটো আছে, তাহলে দেখো কে ওয়ান কে টু আর কে টু গুণ করলে কি হবে কে টু স্কোয়ার, জেড আর জেড গুণ করলে হবে জেড স্কোয়ার প্লাস, এটাতে দেখো তো কে টু একটা আছে আর জেড দেখো দুটো আছে, তাই আমি লিখলাম কি জেড আর জেড গুণ করে জেড স্কোয়ার প্লাস কে ওয়ান কে টু জেড স্কোয়ার। আচ্ছা আমার টার্গেট কি বলো, এটাকে কি দেখানো, অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু দেখো তো অশূন্য ভেদ ধ্রুবকের মধ্যে সবাই তো ধ্রুবক আছে, জেড গুলো ঝামেলা করছে না। তো দেখো উপর থেকে জেড কমন না হতো, দেখো জেড স্কোয়ার কমন চলে আসছে। তো জেড স্কোয়ার কমন আসলে কি পড়ে থাকছে দেখো তো, কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার
প্লাস কে টু স্কোয়ার প্লাস 1, আর নিচে দেখো জেড স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কি k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2। আচ্ছা এবার তাকাও তো, জেড স্কোয়ার কেটে গেছে। আচ্ছা বলো এখানটা কি পড়ে আছে বলো, উপরে যা আছে সবগুলো ধ্রুবক, নিচে যেগুলো আছে সবগুলো ধ্রুবক, দুটো ধ্রুবকের ভাগফল ধ্রুবক, তার মানে এই পুরোটা কি অশূন্য ভেদ বা অশূন্য ধ্রুবক লেখো, শুধু ভেদ লেখার দরকার নেই, অশূন্য ধ্রুবক। তাহলে দেখো তো আমার টার্গেট যেটা ছিল সেই টার্গেটটা ফুলফিল হয়ে গেছে না, যে ওটা বা এটা ধ্রুবক। তাহলে ওখান থেকে আমি এবার কি সিদ্ধান্ত লিখবো, অতএব আপ প্রপোর্শনাল ডাউন ব্র্যাকেটে প্রুফড লিখবো কি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ব্র্যাকেটে কি লিখবে বলো, প্রমাণিত। তাহলে প্রমাণ। তাহলে দেখো একটাই নিয়ম টাইপ 1 এ, শুধুমাত্র কি যেটা প্রুফ করতে বলবে, এ প্রপোর্শনাল বি প্রুফ করতে বললে এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক দেখাও, তাহলে হয়ে যাবে। আর এখানটায় তোমাদের অঙ্কটা তো হয়ে গেছে। এবার যেটা তোমাদের এখানে শিখতে হবে যে ধ্রুবকটা কখন হবে, যেহেতু অশূন্য ধ্রুবক তো সেটা আমি নোট আকারে লিখে দিচ্ছি। এখন নোট দেখো দুটি, আচ্ছা ধ্রুবকের যোগ অথবা বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল যাই থাক না কেন, বা ঘন বা ঘনমূল, কি লিখলাম, দুটি ধ্রুবকের এগুলো ঘনমূল সর্বদা ধ্রুবক হয়। এটা হচ্ছে আমাদের কি, এই নোটে জানলে আপাতত আমরা বুঝতে পারবো যে কখন ধ্রুবক হবে আর কখন ধ্রুবক হবে না। চলো তাহলে এই ছিল আমাদের টাইপ 1 এর উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়ার নেই, সেগুলো মধ্যেই মাত্র দুটো অঙ্ক ছিল। এরপরে আমরা যেগুলো টাইপ 1 এর অঙ্ক আছে সেগুলো হচ্ছে কোষে দেখির 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ, আর তারপর শর্ট পর্যন্ত আছেই। তো যাই হোক আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, তারপরে আবার আমরা ওই টাইপ 1 এর অঙ্কগুলো আসবো কোথা থেকে, এই যে 5 এর দাগ থেকে আমরা শুরু করবো পরের ক্লাসে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।